যুবভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে আপনারা জানেন যে একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এবং এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে 4 জন আইপিএসকে নিয়ে। তারা আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে গেছিলেন। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, কখন তারা পৌঁছলেন, কোন কোন বিষয়ে তারা খতিয়ে দেখলেন সেখানে গিয়ে? দেখো, এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠনের পর যে চিত্র দেখা গেল যে পীযূষ পাণ্ডে তিনি কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন। তিনি একাই এসেছিলেন এবং তিনি খানিকক্ষণের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে আসার পর তিনি বেরিয়ে যাওয়ার সময় ক্যামেরার সম্মুখীন না হয়েও তিনি যেটা স্পষ্টত বললেন যে 4 জনের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে সেই টিমের বাকি 3 জন সদস্য অর্থাৎ মুরলীধর শর্মা তিনি যেমন রয়েছেন এবং তার পাশাপাশি আরও যে 2 জন রয়েছেন তাদের অর্থাৎ মোট 4 জন, এই 4 জন একত্রিত হয়ে তারা কিন্তু একটা বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে বসার পর তারপরে তারা সিদ্ধান্ত নেবেন কি কি করতে হবে এবং গোটা যে ম্যাপ এই যুবভারতী ক্রীড়াঙ্গনের সেই ম্যাপ পুরো তারা চোখে নেবেন কিভাবে কোথায় কি করা যায় এবং আগামীকাল তারা কিন্তু এই যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করবেন, তেমনটাই কিন্তু পীযূষ পাণ্ডে স্পষ্টত বললেন। এবং পীযূষ পাণ্ডে আসার আগে আমরা যেটা দেখলাম যে বিধাননগর কমিশনারেটের কমিশনার তিনিও কিন্তু এসেছিলেন, তিনিও পরিদর্শন করে যান এবং তারপরে পরেই পীযূষ পাণ্ডে আসেন এবং পীযূষ পাণ্ডে যেটা বলেন তাদের যে কমিটি সেই কমিটির 4 সদস্য একত্রিত হয়ে তারা আজকে একটা বৈঠকে বসবেন এবং আগামীকাল কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন তারা পরিদর্শন করবেন। বেশ, অনেক ধন্যবাদ হিন্দল তোমাকে। আমি শুধু দর্শকদের এইটা জানিয়ে রাখি যে কেন সরকার বলছি যে কড়া পদক্ষেপ নিয়েছে। এক হচ্ছে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে। বিধাননগরের সিপিকে শোকজ করা হয়েছে এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যিনি ডিসি অনিশ সরকার তাকে সাসপেন্ড করা হয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং তার বিরুদ্ধে শুরু করা হয়েছে। এইখানে আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো। এই যে 4 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে সলিলদা, একজন পীযূষ পাণ্ডে যিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত আইপিএস অফিসার, জাভেদ শামীম যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার, সুপ্রতিম সরকার যিনি এডিজি সাউথ বেঙ্গল এবং মুরলীধর যিনি হচ্ছেন ব্যারাকপুরের সিপি। এদের সবার মাথার উপরে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এই এসআইটি মানে অধস্তন কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করতে পারবে বলে মনে হয় আপনার? দেখুন, সেটা তো এসআইটি, সেটা তো সময় বলবে, টাইম উইল স্পিক। দেখো, এসআইটি গঠন করা হয়েছে, 4 জন সিনিয়র আইপিএস অফিসার রয়েছেন, সবই ঠিক আছে। পুলিশের মধ্যে মানে পুলিশ সিস্টেমের কাজটা হলো যে একটু মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার, এটা দেখবে। আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কী করে প্ল্যানিংটা করে, পলিসি প্ল্যানিং ইন কোলাবোরেশন উইথ পুলিশ। তো এখন সেদিনকার যা ঘটনা ঘটেছিল সেটা কিন্তু দেয়ার ওয়াজ ল্যাক অফ সুপারভিশন। দেখো, লোয়ার লেভেলের অফিসার্স যারা ছিলেন তারা তো সবসময় একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট এবং ডিসিপ্লিন ফোর্স, তারা কিন্তু সবসময় কমপ্লাই করে, যারা সিনিয়র অফিসার্সরা যেরকমভাবে বলে অ্যাজ পার পুলিশ অ্যারেঞ্জমেন্ট সেটাই হয়ে থাকে। এবং এর ফলে কী হয়েছে, এই যে তুমি সিনিয়র অফিসারদের যাদের তোমার শোকজ নোটিশ ইস্যু করা হলো, এরা কিন্তু প্রথম থেকেই কিন্তু যে পলিটিক্যাল ইন্টারফারেন্স, যেটা পলিটিক্যাল এনক্রোচমেন্ট অন মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার, এই সিস্টেমটাকে ধ্বংস যাতে না করতে পারে এই সমস্ত সিনিয়র অফিসারদের উচিত ছিল এটাকে ওভাররুল করা, ইগনোর করা এবং স্ট্রংলি প্রোটেস্ট করে সরিয়ে দেওয়া। সেখানে কিন্তু একটা ল্যাকাডাইসিক্যাল একটা অ্যাকশান হয়েছে, সেটা কিন্তু সবাই দেখেছে, সারা আপামর পশ্চিমবঙ্গবাসী সবাই দেখতে পেয়েছে এবং সেটা যা হওয়ার হয়েছে। এরপরে তো সময় কথা বলবে যে এরপরে কি হয় না হয় সেটা বলবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে ডিসওবিডিয়েন্স, এই যে মানলো না, তার রেসপন্সিবিলিটি ফিক্স আপ কে করবে? মন্ত্রী বললেন, স্বইচ্ছায় বললেন আমি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে চাই। ওনার তো আরও একটা মন্ত্রিত্ব আছে, বিদ্যুৎ মন্ত্রী, উনি তো মন্ত্রী থাকছেনই উনি, এবং বিদ্যুৎ মন্ত্রী আছেন এবং উনি এটা দেখো, এটাও কিন্তু একটা ইলেকটোরাল নিডস আমার মতে। এটাও কিন্তু পেছন থেকে ফ্রম দ্য ব্যাক এটা কিন্তু একটা ভোট রাজনীতি, একটা আপামর জনসাধারণের কাছে কিন্তু এই বার্তাটা চলে যাবে যে দেখো সরকার কিন্তু তার এর এগেনস্টে এই যে ম্যাল প্র্যাকটিস হয়েছে বা এই যে গণ্ডগোলটা যেটা হয়েছে ল অ্যান্ড অর্ডার ইস্যুটা, এটা কিন্তু শক্ত হাতে ডিল করেছেন।
একেবারে শক্ত হাতে ডিল করেছে। কেন এইটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে যে অত্যন্ত শক্ত হাতে ডিল করেছে শুধু নয়, একেবারে রাজধর্ম পালন করেছে সরকার। তার একটা দিক যদি হয়ে থাকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা, তাহলে আরেকটা কারণ হচ্ছে একেবারে পুলিশের শীর্ষ পদে আসীন যে ব্যক্তিরা রয়েছেন, সেটা ডিজি হতে পারেন, সেটা সিপি হতে পারেন, সেটা ডিসিপি হতে পারেন, তাদের বিরুদ্ধে অত্যন্ত কড়া পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। এক ঝলকে দেখাবো কার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হলো, দেখুন। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় এসআইটিকে তদন্তভার দেওয়ার পাশাপাশি ঘটনার দিন দায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের সুপারিশ করেছিল মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটি। আর এবার সেই সুপারিশ মেনে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শোকজ করা হলো রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে। পাশাপাশি কর্তব্যে গাফিলতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকারকে। তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবভারতীর সিইও দেবকুমার নন্দনকে। আর এরপরেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। এই হলো সেই চিঠি। অরূপ বিশ্বাস লিখেছেন, গত 13ই ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। সূত্রের খবর, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিয়েছেন তিনি। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দফতর। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেপ্তার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। আমাদের বক্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে। শুক্রবার মেসির কলকাতা সফর ঘিরে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ ওঠে, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেও মেসিকে এক ঝলকও দেখতে পাননি দর্শকরা। ফুটবল তারকাকে সারাক্ষণ ঘিরেছিলেন নেতা, মন্ত্রী, সেলিব্রিটিরা। এরপরই ক্ষিপ্ত দর্শকরা গ্যালারি থেকে বাকেট চেয়ার, জলের বোতল ছুটতে শুরু করেন। কেন এই অব্যবস্থা ও গাফিলতি হলো? কেন সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করা গেল না? 24 ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে। অনুষ্ঠান পরিচালনায় বিধাননগর কমিশনারেটের ঠিক কী ভূমিকা ছিল 24 ঘন্টার মধ্যে তা জানাতে হবে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে। জবাব চাওয়া হয়েছে রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির থেকেও। পাশাপাশি মুখ্যমন্ত্রীর গড়া তদন্ত কমিটির সুপারিশ মেনে যুবভারতীর ঘটনার তদন্ত করতে তৈরি করা হয়েছে এসআইটি। বিশেষ তদন্তকারী দলে রয়েছেন রাজ্যের 4 আইপিএস। তারা হলেন মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পীযূষ পান্ডে, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তাকে দিয়ে একটি কমিটি। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন। যুবভারতীর ঘটনা 3 দিনের মাথায় সোমবার রাতে
প্রাথমিক রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রীর গড়া তদন্ত কমিটি। মঙ্গলবার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের হাজরার বাড়িতে বৈঠকে বসে তদন্ত কমিটি। ছিলেন কমিটির 2 সদস্য, মুখ্য সচিব মনোজ পান্থ ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে মানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে, কারণ এটা তো তদন্ত সাপেক্ষ, এটা এনকোয়ারি হবে, হতেও পারে না, যাই হোক দায়ী, তা মানে তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না, তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে মানে কি বলে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। এরপরই রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে নবান্ন। সৌমিত্র রায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, পুলিশের একগুচ্ছ শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা মানে গোটা ঘটনায় পুলিশের যে দায় ছিল এটা কার্যত মেনে নেওয়া হলো। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। বিরোধীরা এই প্রশ্নটা তুলতে শুরু করেছে যে দায় তো পুলিশের ঘাড়ে ঠেলে দেওয়া হলো। যে মন্ত্রী নেতারা তাদের অনুগামীদের সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ মেসিকে ঘিরে রাখলেন, যার জন্য বঞ্চিত হলো দর্শকেরা, যার জন্য ক্ষোভ এবং এই ভাঙচুরের ঘটনা ঘটলো, সেই মন্ত্রী নেতাদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ হবে না? বিরোধী দলনেতা সরাসরি গ্রেফতারির দাবি তুলছেন। দেখুন, বাংলায় মানে গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, দেখুন তীর লাজ। মানে অন্য যারা অন্যায় করছে, অশোভন আচরণ করছে, অশ্লীল আচরণ করছে, তাদের লজ্জা থাকে না, লজ্জা থাকে যারা দেখছে তাদের। এই যে দেখছেন, এই যে দেখাচ্ছে, আরও কিছু দেখেছি আমরা ভিডিওতে, দেখতে পেয়েছি ক্রীড়ামন্ত্রীকে ঠেলে ঠেলে দিচ্ছে সিকিউরিটি, আর উনি অবাক হয়ে হাত দিয়ে করছেন যে কেন তাকে ঠেলে দেওয়া হচ্ছে। মানে এই রকম হ্যাংলাপনা, যে একটা ছবি তুলবার জন্যে তার এবং ওই ভিআইপিগুলো যারা ওখানে ছিল, তারা লোক মানে হাজারে হাজারে ছেলে মেয়ের তাদের স্বপ্ন ভঙ্গ করেছেন। বস্তুতপক্ষে টু লিটল ফর টু মাচ যা করেছেন, এটা বস্তুতপক্ষে একটা ড্যামেজ কন্ট্রোলের একটা উপায় ছাড়া আর কিছু নয়। কিন্তু এটাও বা কেন করলেন? এটাও যে উনি পুলিশের বিরুদ্ধে এই সমস্ত ব্যবস্থা নিলেন, এটার কারণ হচ্ছে ওই যে যুবভারতী ক্রীড়াঙ্গনে যারা ছিল তাদের 80% ছিল জেনজি, এবং জেনজি মানে হচ্ছে তারা বস্তুতপক্ষে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত, এর ভোটার সংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গে বেশ ভালো পরিমাণ। অর্থাৎ শুধু 18-19 বছর ছিল 2020 সালের অগাস্ট মাসে ইলেকশন কমিশনের হিসাব অনুযায়ী 20,63,000 বা সামথিং, মানে প্রায় 21 লাখ শুধু 18-19। আর এই 5 বছরে যদি বেড়ে যাওয়া ধরি, তাই 1.5 কোটি এই জেনজি ভোটার আছে 18 থেকে 30 বছর পর্যন্ত। সুতরাং তারা কিন্তু খেপেছে, সেইটা কিন্তু পাথায় রেখেছেন। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীকে নিজেকে আজ পর্যন্ত কোনোদিন হয়নি, একজন মুখ্যমন্ত্রীকে একটা প্রোগ্রাম যাচ্ছেন, গাড়ি ঘুরিয়ে চলে আসতে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু লজ্জা নয়, এটা আমি যে দেখেছি আমার লজ্জা। আমার আপনার কথা আমি একটু ইন্টারাপ্ট করছি, সরি। সেটা হচ্ছে আপনার কথা আমাকে তো ওই আরজি করে ঘটনা মনে করিয়ে দিচ্ছে, যখন এই বয়সের একেবারে যুব ডাক্তারেরা তারা সিপির কাছে চলে গেলেন শিরদাঁড়া নিয়ে, বিক্ষোভ এমন জায়গায় গেল, তারপরে সিপিকে সেখান থেকে সরিয়ে দিলেন, এবং তারপর গোটা ঘটনাক্রম সকলে জানেন। আপনি বলছেন সেই রকমই সেখানেও অভিযোগ উঠেছিল সেই জেনজির ক্ষোভ প্রশমন। আমি তো এইটাই বলছি যে এই যে ঘটনাগুলো আপনি যদি দেখেন, মুর্শিদাবাদের ভায়োলেন্স, যুবভারতীর ভায়োলেন্স অথবা আরজি করের ভায়োলেন্স, এগুলো কোনো আইসোলেটেড বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাকে সামগ্রিকভাবে নরক গুলজার হিসেবে ধরুন, যেখানে প্রশাসন, পুলিশ, তারপরে শাসক দলের নেতা মন্ত্রী, তারপরে গুন্ডা, খুন মানে ক্রিমিনাল মাফিয়া, এরা সব একসঙ্গে একটা অশুভ আতাত, একটা অশুভ নেটওয়ার্ক, একটা জোট তার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি এখানে প্রদীপ্ত মুখোপাধ্যায়, সাধারণ মানুষ অসহায় বোধ করছে। হ্যাঁ, একেবারে আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। তার মানে এটা যেভাবে একেবারে যুবভারতী কাণ্ড, তো রাজ্য সরকারের ভাবমূর্তিতে একটা বড় কালি লেপে দিয়েছে, এ নিয়ে কোনো সংশয় নেই। আজকের পদক্ষেপটা সত্যি কি তাহলে সেই ভাবমূর্তি রক্ষার কৌশল, একটা মানে যে ড্যামেজ হয়েছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা? দেখো, দুটো কথা এখান থেকে আমি দুই বিশ্লেষকের কাছ থেকে নিচ্ছি। এক হচ্ছে ভোট রাজনীতি, আর এক হচ্ছে ভাবমূর্তি রক্ষার চেষ্টা। এবং ভাবমূর্তি রক্ষার চেষ্টার মধ্যে আবার জেনজি গুজে যাচ্ছে অদ্ভুতভাবে, খুব ভালো। আবার সেখান থেকে চলে যাচ্ছে কোথায় না আরজি করে জেনজি। কিন্তু যেটা মিসিং লিঙ্ক থাকছে, তোমার এই যে প্রমোশন যখন হলো, প্যাকেজ যখন হলো, বেনজির ঘটনা,
এই বেনজির ঘটনায় বেনজিরভাবে সিটিজেন সেন্ট্রিক যে মেজারটা নেওয়া হলো, সেই সিটিজেন সেন্ট্রিক মেজারটাকে তো এখানে বিশ্লেষকরা বলছেন ভাবমূর্তি রক্ষার চেষ্টা। একজন অধ্যাপক আছেন, স্বনামধন্য অধ্যাপক, দীর্ঘ 40 বছরের কাছাকাছি অধ্যাপনা করছেন, তিনি জানেন যে গভর্নেন্স কাকে বলে, এফেক্টিভনেস আর এফিসিয়েন্সি এই দুটোর গুরুত্ব কি। সেখানে আমার সরকার যখন একটা সেটা হচ্ছে একেবারে আরজি করের আন্দোলন যে জায়গায় পৌঁছেছিল সেটা রাজ্য সরকারের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। একেবারে লালবাজার পর্যন্ত আন্দোলন চলে গেছিল। সেখান থেকে অনেকে এরকম ব্যাখ্যা করছেন, আমি জানি না, সেটা হচ্ছে সেখান থেকে শিক্ষা নিয়ে এই বিক্ষোভটাকে আর এগোতে দিল না রাজ্য সরকার, আর বাড়তে দিল না। সেই জায়গায় যাওয়ার আগেই একেবারে এই রকম শোকজ থেকে শুরু করে সাসপেনশন। স্মার্ট গভর্নেন্সের কথা বলছি, যেটা সিম্পল, যেটা তুমি মেজার করতে পারো, সিম্পল, যেটা মোরাল, যেটা দায়বদ্ধতার কথা বলে, যেটা অ্যাকাউন্টেবল, আরো বেশি দায়বদ্ধতার কথা বলে, যেটা রেসপন্সিভ। তুমি যেটা বললে এই মাত্র আরজি কর থেকে শিক্ষা নেওয়া, আমরা শিক্ষা নিতে পারি এবং ট্রান্সপারেন্ট, পরিষ্কার, সোজা সাপটা সবার সামনে তুলে ধরছি। মরবি ব্রিজের মতন 140 জন মারা গেল, কিংবা যখন ওই কুম্ভ মেলায় 84 জন মারা গেল, তখন কিন্তু এই প্রশ্নগুলো রাজনৈতিক বিশ্লেষকরা করেন না, তারা কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে অ্যাভয়েড করে যান। অত ভিড় কেন হয় ছিল, ওই ভিড়ে কেন যাবে লোকে? আর এখানে বলছে এই ভিড় ম্যানেজ করতে পারলো না। পার্থক্যটা খুব পরিষ্কার, দৃষ্টিভঙ্গির পার্থক্য, জেনজিকে উস্কানোর পার্থক্য। এটা উস্কানিমূলক রাজনীতি হচ্ছে। হ্যাঁ, আমি বলছি একেবারে এমন শিক্ষা নিয়েছে আরজি কর থেকে যে এখনো পর্যন্ত এক সর্বোচ্চ আদালতের নির্দেশের পরে অভিযোগ হচ্ছে অনিকেত মাহাতো তার পোস্টিংটা পাননি। কিন্তু আমি এখানে রাজশ্রীর কাছে আসবো। রাজশ্রী, হ্যাভিং সেড অল অফ দিস, এর পরেও তুমি বলো সাম্প্রতিককালে একেবারে ডিজিকে শোকজ করা হয়েছে, শেষ কবে তোমার মনে পড়ছে? তোমার বলো যে পুলিশের শীর্ষ আধিকারিকদের শোকজ থেকে সাসপেনশনের পথে রাজ্য সরকার শেষ কবে হেঁটেছে? রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি সরাসরি ইস্তফা দিচ্ছেন। এটা যদি রাজধর্ম না হয় তাহলে রাজধর্ম কোনটা? ক্রীড়ামন্ত্রীর ইস্তফা দেওয়াটা হচ্ছে একদম ক্রীড়ামন্ত্রীর ইস্তফা পত্রটা দেখুন। যে ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান লিখতে পারে না, সে ক্রীড়া না ক্রিয়া সেটাই জানে না, তার মন্ত্রকের নাম কি, তার বানানের ছিঁড়িটাগুলো দেখুন একবার। হ্যাঁ, ক্রীড়াঙ্গনকে ক্রিয়াঞ্জন, তো এই হচ্ছে যার অবস্থা। তো তার ইস্তফা দেওয়ার ব্যাপারটাও এরকম। এই যে জেনজির প্রসঙ্গটা উঠলো, উস্কানিমূলক রাজনীতি হচ্ছে। উস্কানিটা কে দিয়েছিল বলুন তো? উস্কানিটা অরূপ বিশ্বাসটা, তৃণমূলের নেতারা, তাদের গোটা পরিবাররা যে হ্যাংলামোটা করেছে। এবং হ্যাংলা শব্দটা এখানে রবীন্দ্রনাথবাবু বললেন, কিন্তু আগে কিন্তু সব থেকে আগে বলেছেন এটা কুণাল ঘোষ। কুণাল ঘোষের টুইটটা দেখুন, যে হ্যাংলার মতন ছবি তুলতে গেছিল, হ্যাংলার মতন কোমর জড়িয়ে ধরে একেবারে আদর করে, আমার ছোট ভাই আর কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া এতদিন পরে এসছে, চল বাড়িতে গিয়ে একটুখানি আলো চালের ভাত আর খেসারির ডাল খাওয়াই তোকে এতদিন পর, এরকম যে ভাবটা। তো এটাই হ্যাংলাটা হচ্ছে তৃণমূলের নেতাদের। সেখানে অদিতি গায়েন থেকে রিজু দত্ত থেকে সবাই চলে গেছে, তৃণমূলের নেতা মুখপাত্ররা, যাই হোক তারা গেছে, যেতে পারে। এবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন এমএলএর কথা বললে না? না, অশোকদিন্দা গেছিলেন, অশোকদিন্দা ময়নার এমএলএ গেছেন, কিন্তু ময়নার এমএলএ কোথাও গিয়ে তাকে জড়িয়ে ধরে, কোমর জড়িয়ে ধরে, আমার ছোট কথা বলছে না, আমি তো তোমার সময় বলিনি। আচ্ছা বলে দ্রুত রাজশ্রী। হ্যাঁ, বিরতিতে যাওয়ার সময় ময়নার এমএলএর আগে তিনি একজন আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করা ক্রিকেটার। টি20 এবং ইন্টারন্যাশনাল ওডিআইতে অশোক ডিন্ডার নাম, পারফরমেন্স সর্বজন বিদিত। অরূপ বিশ্বাস কিংবা রিজু দত্ত কিংবা অদিতি গায়েন, শুভশ্রী গাঙ্গুলি, তারা আন্তর্জাতিক স্তরে ক্রিকেটার নয় বা স্পোর্টসম্যান নয়। আসল ব্যাপারটা হয়েছে মমতা হায়দ্রাবাদ এবং বম্বে একই সাথে একই, একেবারে এইটাই হচ্ছে সব থেকে আক্ষেপের জায়গা। যেখানে হায়দ্রাবাদ পারলো, যেখানে মুম্বাই পারলো, যেখানে দিল্লি পারলো, সেখানে আমরা ব্যর্থ হলাম। অথচ আমরা এই কলকাতা শহর হচ্ছে ফুটবলের মক্কা, যে কারণে কিন্তু সফরটা বাংলা থেকে, কলকাতা থেকে শুরু হয়েছিল। এই আক্ষেপটা আমাদের সারা জীবন রয়ে যাবে। আমি সুব্রত দত্তর কাছে আসবো। এইবারে তো তৃণমূল কংগ্রেস এইটা বলতে শুরু করেছে সুব্রত দা, সেটা হচ্ছে এই যুবভারতী ইস্যুকে হাতিয়ার করে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা জোরদার আন্দোলনে নামার কথা আপনারা ভেবেছিলেন, কিন্তু এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, আপনাদের যাবতীয় অস্ত্রকে ভোতা করে দিয়েছে। আমরা কি ভেবেছিলাম, ওরা কি করে জানলো আমি জানি না, আমাদের ব্রেন ম্যাপিং ওরা কি করে সেটাও আমি জানি না। কিন্তু আমি বলছি যুবভারতী ক্রীড়াঙ্গনে যেটা হয়েছে সেটা উগ্র, দুর্গন্ধযুক্ত, দুর্নীতিগ্রস্ত ভিআইপি কালচার, যা দেখতে দেখতে পশ্চিমবাংলার মানুষ বিরক্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে।
দুই, দেখুন এই যে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের কথা আপনারা দেখাচ্ছেন, যে চিঠিটা আপনি দেখালেন সেই চিঠিটা গতকালকের চিঠি, ডেটটা দেখুন। আর গতকালকে উনি বলেছেন, টালিগঞ্জে আমার কাছে ভিডিও আছে, যে আমি কেন পদত্যাগ করব, কোনো প্রশ্নই ওঠে না পদত্যাগ করার। গতকাল উনি বলেছেন, আর আজকে পদত্যাগের ডেটটা দেখুন কবে, গতকালকে। ফলত এগুলো সব একটা সাজানো, কভার করবার চেষ্টা করা হচ্ছে। এই যে এসআইটি হয়েছিল সারদায়, এসআইটি হয়েছিল সারদায় আরজি করে, কি হয়েছে এসআইটিতে? আর ওই তৃণমূলের মুখপাত্র বলছেন আমার ভয় লাগছে ওকে দেখে, যে সারদার এসআইটির রাজীব কুমার ওকে আবার না তুলে নিয়ে চলে যায় ওকে ইন্টারোগেট করবার জন্য। ফলে একটা গোটা ঘটনাটা সাজানো, যা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার ফেস সেভ করার জন্য করছেন। পুলিশকে কখনো দাঁড় করাচ্ছেন কাঠগড়ায়, কখনো হচ্ছে গিয়ে মন্ত্রীদের হচ্ছে। আপনাদের মনে আছে সন্দীপ ঘোষ, তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন আরজি করার পর, কি হয়েছে সন্দীপ ঘোষের? এই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করা চিঠি, এগুলো ম্যানুফ্যাকচার্ড, সব ম্যানুফ্যাকচার্ড। এবং ম্যানুফ্যাকচার করার পর সন্দীপ ঘোষ কোথায় আছে এখন, কি অবস্থা তার? উনি পদত্যাগ করতে চাইলেন, তার কয়েক ঘন্টার মধ্যে ওকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল। একইভাবে আমি বলছি, এই পদত্যাগ করতে চাওয়ার নাটক, এটা আসলে প্রাইস পোস্টিং, এটা আসলে কভার আপ করার চেষ্টা করা হচ্ছে। কভার আপ করার চেষ্টা হলেও সেই কাজটা করা হচ্ছে এবং এটা মেজার নেওয়া হচ্ছে। এটা অন্য কোনো রাজনৈতিক দল পারে না, যেটা কভার আপ করার চেষ্টা রয়েছে। আমি বলছি না, আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা মেজার নিচ্ছি, আমরা ব্যবস্থাপনা করছি, যে ব্যবস্থাপনা তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ করতে পারে না। অভিযোগ করাটা অভিযোগের জায়গায়, পুরো কথা না শুনলে হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল, ওই জন্যই আমার একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দ্রুত সলিলদা কিছু বলতে চাইছেন, আমি থামালাম। সলিলদা দ্রুত, এখন একটা জিনিস আমার যেটা মনে হয়, দেখো পাড়ায় পাড়ায় সমাধান, দুর্গা পুজোতে কমিটিগুলোকে 1,10,000 করে টাকা, কার্নিভালে কোটি কোটি টাকা খরচ, মহামান্য মুখ্যমন্ত্রী তো একটা গ্র্যান্ট ঘোষণা করে দিল, শতদ্রু কবে জামিন পাবে, কবে বেরোবে, তার কেসের খরচা কবে, সেই টাকা পাবে ছেলেরা। একটা গভর্নমেন্ট একটা গ্র্যান্ট ঘোষণা করে দিক না, 100 কোটি টাকা দিয়ে একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম, সিঙ্গেল উইন্ডো সিস্টেমে সিঙ্গেল উইন্ডো সিস্টেমে না, আমি বলছি যে সেই গ্র্যান্টটা ঘোষণা করে দিক সরকার, তার করে দিক, তাহলে সব দিক দিয়ে এটা ঠিক হবে। তার মানে আপনারা সময় বুঝে, পরিস্থিতি বুঝে আপনাদের বাক্যটা পাল্টে কোনো লিনিয়েন্সি নেই। নিঃসন্দেহে আমাদের একবার আলোচনার জন্য সময়সীমা শেষ। নিঃসন্দেহে আমাদের নজর থাকবে যে এই যে শোকজ করতে জবাব চাওয়া হয়েছে, 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এই শোকজ লেটারে কি বলবেন রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে বিধাননগরের সিপি, এবং একই সঙ্গে নজর থাকবে এই যে এসআইটি গঠন করা হয়েছে তাদের তদন্তেই বা কি উঠে এলো। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।